রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পর্দার অন্তরালে ইরান যুদ্ধ আলোচনা, পুতিন ট্রাম্প 2 ঘন্টা ফোনালাপ। শুক্রবারের মধ্যে ইরানের পক্ষ থেকে নতুন প্রস্তাব যাবে পাকিস্তানে। ইরানকে আলোচনার টেবিলে আনতে নৌ অবরোধ দীর্ঘায়িত করবেন ট্রাম্প। প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে $122। পুনরায় যুদ্ধের জন্য ইরানের প্রস্তুতি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাময়িকভাবে জয় দাবি ট্রাম্পের। এক সপ্তাহ ধরে পর্দার অন্তরালে চলেছে ইরান যুদ্ধ বন্ধে আলোচনা। বুধবার এই আলোচনার ক্ষেত্রে দৃশ্যপটে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন 1 ঘন্টা 50 মিনিট ধরে দীর্ঘ টেলিফোন আলোচনা করেছেন ইরান যুদ্ধ বন্ধ বিষয়। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুতিন তাকে বলেছেন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ বিষয়ে তিনি একটা কিছু করতে যাচ্ছেন। অপরদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে ইরান শুক্রবারের মধ্যে সংশোধিত একটি শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে। পাকিস্তানের দ্বিতীয় দফা আলোচনার উদ্দেশ্যে ওয়াশিংটন পরপর 2 বার প্রতিনিধি পাঠানোর উদ্যোগ স্থগিত করতে বাধ্য হয় ইরান আলোচনায় বসতে রাজি না হওয়ায়। বস্তুত এরপর থেকে উভয় পক্ষের মধ্যে দর কষাকষির আলোচনা পর্দার অন্তরালে চলে যায়। এক্ষেত্রে ইসলামাবাদ থেকে আলোচনার স্থান চলে যায় মস্কোয়। গত সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মস্কোয় বৈঠকে বসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। একই সঙ্গে ইরান আলোচনা চালিয়ে যায় পাকিস্তান, মিশর, তুরস্ক, ফ্রান্স সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে। ইরান এর আগে প্রস্তাব দিয়েছিল তারা তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে জমা রাখতে চায়, কিন্তু তাতে বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত পুতিন এ বিষয়ে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছেন, যা বুধবারের 2 নেতার টেলিফোনে স্পষ্ট হয়েছে। বুধবার হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে ইরানের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত রয়েছে। হোয়াইট হাউস মুখপাত্র অ্যানা কেলি সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এমন একটি চুক্তিতে সই করবেন যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরান ও ইউক্রেন যুদ্ধ একই সঙ্গে শেষ হবে। কিভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি করতে হয় তা ইরান জানে না। আমি তাদের বলেছি দ্রুত স্মার্ট হতে হবে। ইরান যুদ্ধ বন্ধ এখন আটকে আছে হরমুজ প্রণালী ঘিরে। ডোনাল্ড ট্রাম্প কৌশল নিয়েছেন ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও দীর্ঘায়িত করা হবে এবং এর মাধ্যমে তিনি তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সক্ষম হবেন। অপরদিকে তেহরানের দাবি, নৌ অবরোধ তুলে না নিলে তারা ওয়াশিংটনের সঙ্গে পুনরায় কোনো আলোচনায় বসবে না। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ দীর্ঘায়িত করার পক্ষে। বুধবার তিনি এই বিষয়ে মত প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $122। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টাদের বলেছেন তিনি ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখতে চান এবং তার দল এই অবরোধের মেয়াদ বাড়ানোর জন্য প্রস্তুতি শুরু করেছে। এর ফলে হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদে বন্ধ থাকবে। সিএনএন এর খবরে বলা হয়েছে, ট্রাম্প মনে করেন যুদ্ধের চাইতেও নৌ অবরোধ ইরানের বিরুদ্ধে বেশি কার্যকর। নৌ অবরোধের মাধ্যমে হামলা পুনরায় শুরু না করে তেহরানকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করা যাবে, কারণ ইরানের পক্ষে নৌ অবরোধের ক্ষতি দীর্ঘদিন বহন করা সম্ভব হবে না। বুধবার এক্সিসকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বোমা বর্ষণের চেয়ে অবরোধ বেশি কার্যকর। এর ফলে তেহরানের শ্বাস বন্ধ হয়ে আসছে। নৌ অবরোধ বহাল রাখলে তারা আর কয়েকদিনের বেশি টিকবে না। এর আগে মঙ্গলবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, আমি এইমাত্র খবর পেয়েছি ইরান পতনের দ্বার প্রান্তে রয়েছে। তারা তাদের নেতৃত্বের পরিস্থিতি গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং সেই সাথে চায় আমরা যেন দ্রুত সম্ভব হরমুজ প্রণালী খুলে দেই। তবে সিএনএন লিখেছে, ট্রাম্পের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিমুক্ত নয়, কারণ ট্রাম্প বলেছিলেন যুদ্ধ বড়জোর 6 সপ্তাহ স্থায়ী হবে, কিন্তু 2 মাস পার হয়ে গেছে যুদ্ধ শুরু হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় যুক্তরাষ্ট্রের গ্যাস সহ প্রায় সব জিনিসের দাম বেড়েছে। মানুষ অস্থির হয়ে উঠেছে এবং ট্রাম্পের জনপ্রিয়তার হার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে, নৌ অবরোধ দীর্ঘায়িত করার কৌশল কাজ করবে কিনা সেটাও স্পষ্ট নয়, কারণ ইরান অতীতে আমেরিকার দাবির কাছে নতি স্বীকার না করে মারাত্মক অর্থনৈতিক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা দেখিয়েছে।
যুদ্ধবিরতি চলাকালে ইরান আর্মি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে হামলার প্রস্তুতি নিয়েছে। ইরান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করলে ইরানও উপযুক্ত জবাব দিতে পূর্ণ প্রস্তুত। ইরান আর্মি ইতিমধ্যে তাদের লক্ষ্যবস্তুর তথ্য ভাণ্ডার হালনাগাদ ও পুরোপুরি সমৃদ্ধ করেছে। একই সঙ্গে সামরিক সরঞ্জামের মান উন্নয়ন করা হয়েছে বলে জানিয়েছেন ইরান আর্মির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। ইরান পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে জানিয়ে মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, সেনাবাহিনী এই যুদ্ধকে শেষ বলে মনে করছে না। ব্রিগেডিয়ার আকরামিনিয়া বলেন, যুদ্ধ শুরুর পর থেকে যখনই লড়াই থেমেছে ও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তখনই শত্রুপক্ষের ওপর অনাস্থার কারণে সেনাবাহিনী তাদের লক্ষ্যগুলো হালনাগাদ করা, লক্ষ্যবস্তুর তালিকা সম্পূর্ণ করা, প্রশিক্ষণ অব্যাহত রাখা এবং যুদ্ধকালীন অভিজ্ঞতা কাজে লাগানোর প্রক্রিয়া চালিয়ে গেছে। তিনি বলেন, সেনাবাহিনী তাদের সামরিক সরঞ্জাম উৎপাদন ও মান উন্নয়ন উভয় কাজই করেছে এবং ইরানের জন্য পরিস্থিতি মূলত এখনো যুদ্ধকালীন অবস্থার মতোই রয়ে গেছে। সেনাবাহিনীর নজরদারি, পর্যবেক্ষণ ও সরঞ্জাম সজ্জিত করার কার্যক্রম কোনো বিরতি ছাড়াই অব্যাহত রয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, শত্রু যদি আবারও কোনো আগ্রাসন চালায়, তবে তাদের ইরানের নতুন নতুন সামরিক সরঞ্জাম, কৌশল এবং লড়াইয়ের নতুন জায়গায় মোকাবেলা করতে হবে। ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলরের পর এবার ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল সুইডেন। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ইরানের সাথে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের কোনো সুসংগত বা কার্যকর কৌশল নেই। সুইডিশ রেডিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টারসন বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সে বিষয়ে ওয়াশিংটন তাদের ঘোষিত লক্ষ্য পূরণে ঠিক কিভাবে এগোতে চায় তা এখনো অস্পষ্ট। ক্রিস্টারসন সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মুহূর্তে আমি এর পেছনে কোনো সুসংগত কৌশল দেখতে পাচ্ছি না। কেবল সুইডেনই নয়, ইউরোপের অন্যান্য প্রভাবশালী দেশের নেতারাও যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। গত সোমবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চ যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেন, ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কিভাবে বের হয়ে আসবে সে বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। তবে তিনি বলেন, তেহরানের সাথে আলোচনার টেবিলে ওয়াশিংটন কার্যত অপদস্থ হয়েছে। ইরানের নেতাদের কাছে পরাস্ত হয়েছে ওয়াশিংটনের নেতৃত্ব। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও ট্রাম্পের সমালোচনা করেন ইরান যুদ্ধ বিষয়ে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয় লাভ করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নের সময় তিনি এই দাবি করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছি। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া হবে না বলেও তিনি জানান। ট্রাম্প বলেন, চার্লস আমার সঙ্গে একমত, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া যাবে না। ট্রাম্প বলেন, কমিউনিজম, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন একজোট হয়ে যুদ্ধ চালিয়ে যাবে। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনাকে অনেকেই সরাসরি সামরিক সংঘাত হিসেবে দেখলেও বাস্তবে এটি ক্রমশ একটি জটিল কূটনৈতিক দাবা খেলায় রূপ নিচ্ছে, যেখানে প্রতিটি চাল হিসেব করে দেওয়া হচ্ছে এবং প্রতিটি বার্তার ভেতরে লুকিয়ে আছে বহুমাত্রিক কৌশল। ইরান যে প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে সেটি শুধুমাত্র একটি আলোচনার রূপরেখা নয়, বরং এটি একটি সুসংগঠিত স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে তারা পুরো সংঘাতের কাঠামোই পুনর্নির্ধারণ করতে চাইছে। এখানে মূল বিষয় হলো ইরান আলোচনার এজেন্ডা নিজের নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে এবং সেটি তারা ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়ে করছে। প্রথম ধাপে হরমুজ প্রণালী খোলা, সামরিক উত্তেজনা হ্রাস এবং পারস্পরিক আক্রমণ বন্ধ করার যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি আপাত দৃষ্টিতে একটি ডি-এসকেলেশন উদ্যোগ মনে হলেও এর ভেতরে রয়েছে গভীর কৌশলগত হিসেব। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান লাইফলাইন, যেখান দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবাহিত হয়। এই প্রণালী বন্ধ বা সীমিত হয়ে পড়ার ফলে শুধু ইরান নয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সব গালফ দেশই চরম অর্থনৈতিক চাপে পড়েছে। ফলে ইরান যখন এই প্রণালী খোলার প্রস্তাব দিয়েছে তখন তারা আসলে নিজেদের সমস্যার অংশ থেকে সমাধানের অংশ হিসেবে তুলে ধরছে। এতে আন্তর্জাতিক মহলে তাদের অবস্থান শক্তিশালী হয়েছে এবং যুক্তরাষ্ট্রের উপর চাপ বেড়েছে।
এই ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাসের পরিবেশ তৈরি করা। ইরান খুব ভালো করেই জানে সরাসরি পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় গেলে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নেবে। তাই তারা প্রথমে একটি নরম ক্ষেত্র তৈরি করতে চাইছে, যেখানে উভয় পক্ষ কিছুটা ছাড় দিয়ে একটি কার্যকরী সম্পর্ক পুনর্গঠন করতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রের পক্ষে ভবিষ্যতে আগ্রাসী অবস্থানে ফিরে যাওয়া রাজনৈতিকভাবে কঠিন হয়ে পড়বে। দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে আলোচনা করার প্রস্তাব আসলে আরও বড় কৌশল। এখানে ইরান ওমানকে যুক্ত করতে যাচ্ছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ওমান ঐতিহাসিকভাবে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত। এই প্রক্রিয়ায় যদি একটি নতুন আইনি কাঠামো তৈরি হয়, তাহলে হরমুজ প্রণালী আর এককভাবে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির নিয়ন্ত্রণে থাকবে না, বরং এটি একটি আঞ্চলিক বা বহুপাক্ষিক ব্যবস্থাপনায় চলে আসবে। এর ফলে ইরান দীর্ঘমেয়াদে একটি স্থায়ী কৌশলগত সুবিধা পাবে। এই প্রস্তাবের মাধ্যমে ইরান আসলে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। তারা শুধু সামরিক উত্তেজনা কমাতে চায় না, বরং পুরো নিরাপত্তা কাঠামো পুনর্গঠন করতে চায়। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত প্রভাবকে চ্যালেঞ্জ করার একটি সূক্ষ্ম উপায়। তৃতীয় ধাপে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করার শর্তটি সবচেয়ে বড় লিভারেজ পয়েন্ট। ইরান স্পষ্ট করে দিয়েছে যে প্রথম দুই ধাপে সফলতা না এলে তারা এ বিষয়ে আলোচনায় বসবে না। এর মাধ্যমে তারা পারমাণবিক ইস্যুকে একটি বার্গেনিং চিপ হিসেবে ব্যবহার করছে। সাধারণত যুক্তরাষ্ট্র সবসময় পারমাণবিক বিষয়টিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে চায়, কিন্তু ইরান সেটিকে শেষ ধাপে ঠেলে দিয়ে আলোচনার গতিপথই বদলে দিয়েছে। এখানেই ইরানের মাস্টার স্ট্রোক, কারণ যদি প্রথম দুই ধাপে স্থিতিশীলতা তৈরি হয়, তাহলে যুদ্ধের সম্ভাবনা কমে যাবে। তখন যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ইস্যুতে কঠোর অবস্থান নেওয়া কঠিন হয়ে পড়বে। অন্যদিকে ইরান সময় পাবে তাদের অভ্যন্তরীণ ও আঞ্চলিক অবস্থান আরও শক্তিশালী করতে পারবে। অনেক বিশ্লেষক মনে করেন ইরান এই প্রস্তাব দিতে বাধ্য হয়েছে তেলের চাপের কারণে, কিন্তু বাস্তবতা এতটা সরল নয়। তেল উত্তোলন বন্ধ হয়ে গেলে তা চিরতরে বন্ধ হয়ে যায় এমন ধারণা ভুল। যদিও এটি প্রযুক্তিগতভাবে জটিল এবং ব্যয়বহুল, তবে ওপেকভুক্ত দেশগুলো নিয়মিতই উৎপাদন কমায় ও বাড়ায়। তাই এটি ইরানের জন্য একক কোনো সংকট নয়, বরং এটি একটি বৈশ্বিক জ্বালানি বাজারের অংশ, যেখানে বহু দেশ একই ধরনের ঝুঁকি মোকাবেলা করে। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই সংকট গালফের যুক্তরাষ্ট্র সমর্থিত দেশগুলোকেও সমানভাবে প্রভাবিত করছে। ফলে ইরান এই ইস্যুকে ব্যবহার করে একটি শেয়ার্ড ইন্টারেস্ট তৈরি করতে পেরেছে, অর্থাৎ তারা দেখাতে পারছে যে এই সমস্যার সমাধান সবার জন্যই জরুরি। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপও ক্রমশ বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এমন এক অবস্থানে আছেন যেখানে তাকে একসাথে অর্থনৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ সামলাতে হচ্ছে। গালফ দেশগুলোর নেতারা, ইউরোপীয় মিত্ররা, এমনকি এশিয়ার বড় অর্থনীতিগুলো এই সংঘাত দ্রুত শেষ করার জন্য চাপ দিচ্ছে। বিশ্ব অর্থনীতির উপর এর প্রভাব অত্যন্ত গভীর। জ্বালানি মূল্য বৃদ্ধি, সরবরাহ চেইন বিঘ্ন এবং বাজারের অস্থিরতা সবকিছু মিলিয়ে একটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ঝুঁকি তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র যদি সংঘাত দীর্ঘায়িত করে, তাহলে সেটির দায় তাদের উপরই বর্তাবে। অন্যদিকে ইরান কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে, কারণ তারা রাশিয়া এবং চীনের সমর্থন পাচ্ছে। এই দুই শক্তি শুধু রাজনৈতিক সমর্থনই দিচ্ছে না, বরং অর্থনৈতিক ও কৌশলগত সহায়তাও দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন মস্কো সফর করেন এবং ভ্লাদিমির পুতিন সমর্থনের প্রতিশ্রুতি দেন, তখন এটি স্পষ্ট হয়ে যায় যে এই সংঘাত এককভাবে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো এই সংঘাত দীর্ঘমেয়াদে কতটা ব্যয়বহুল হতে পারে। ইতিমধ্যে কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য তাদের সামরিক উপস্থিতি বিপুল অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। গবেষণা সংস্থা ওয়াটসন ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রকৃত খরচ প্রায়শই প্রাথমিক হিসেবের কয়েক গুণ বেশি হয়ে যায়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও ঝুঁকিপূর্ণ। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের আধিপত্য নিয়ে নতুন চ্যালেঞ্জ।
ইরান যখন বিকল্প মুদ্রা বিশেষ করে চীনা ইউয়ান ব্যবহার করে তেল বাণিজ্যের সুযোগ তৈরি করছে, তখন এটি পেট্রোডলার ব্যবস্থার জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি তৈরি করছে। সবকিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি জটিল ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। ইরান ধাপে ধাপে কূটনৈতিক প্রস্তাব দিয়ে সময় ও কৌশলগত সুবিধা অর্জন করতে চাইছে, আর যুক্তরাষ্ট্র চেষ্টা করছে নিজেদের প্রভাব বজায় রাখতে, তবে ক্রমবর্ধমান চাপের মধ্যে। এই প্রেক্ষাপটে বলা যায় এটি শুধুমাত্র একটি সামরিক বা কূটনৈতিক সংঘাত নয়, বরং একটি বহুমাত্রিক পাওয়ার স্ট্রাগল, যেখানে অর্থনীতি, জ্বালানি, ভূরাজনীতি এবং কৌশলগত স্বার্থ সবকিছু একসাথে কাজ করছে। ইরান যে প্রস্তাবটি দিয়েছে সেটি এই জটিল খেলায় একটি গুরুত্বপূর্ণ চাল, যা ভবিষ্যতের পুরো সমীকরণকে বদলে দিতে পারে। মুখোশ খুলে পড়ছে আরব আমিরাতের। ইসরায়েলের হয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর চাপ প্রয়োগের নানা কৌশল নিয়েছে দেশটি। ইরান যুদ্ধকে কেন্দ্র করে অন্য আরব দেশগুলো যখন ইরানের সাথে শান্তি স্থাপনের চেষ্টা করে যাচ্ছে, তখন আরব আমিরাত আগ্রাসী ভূমিকা নিয়ে হাজির হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে মিলে ইরানে স্থল অভিযানের ঘোষণাও দিয়েছে। এখন সৌদি আরবের উপর চাপ প্রয়োগের অংশ হিসেবে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছে। দীর্ঘ 6 দশক ধরে ওপেকের সদস্য ছিল আরব আমিরাত। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের পর থেকে সারা বিশ্বে জ্বালানি বাজার অস্থির। আরব দেশগুলো থেকে তেল, গ্যাস উৎপাদন ও বাজারজাতকরণ সীমিত হয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে আরব আমিরাত ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল। 1 মে থেকে তারা আর ওপেকের সদস্য থাকবে না। ফলে তেল উৎপাদনে ওপেকের রেগুলেশন বা নিয়ম নীতি মানবে না। আরব আমিরাতের এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে ইরান যুদ্ধের ফলাফল হিসেবে। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে আরব আমিরাতের যে ক্ষতি হচ্ছে তা পুষিয়ে নেওয়ার জন্য তারা ওপেকের সিদ্ধান্তের বাইরে নিজেদের ইচ্ছামতো যত খুশি তেল উৎপাদন করার স্বাধীনতা চায়। দীর্ঘদিন ধরেই আরব আমিরাত তেল উৎপাদন ক্ষমতা বাড়িয়ে যাচ্ছিল, কিন্তু ওপেকের সদস্য হওয়ার কারণে সেটাকে বাস্তবে রূপ দিতে পারছিল না। কারণ ওপেক প্রতিটা দেশের তেল উৎপাদন ক্ষমতা নির্ধারণ করে দেয়, যেন অতিরিক্ত তেল বাজারে গিয়ে তেলের দাম কমিয়ে দিতে না পারে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে এমন সিদ্ধান্ত নিলেও এর পেছনে আছে আরব আমিরাতের গভীর ষড়যন্ত্র। আসলে এর মাধ্যমে দেশটি সৌদি আরবকে চাপে ফেলতে চায়। বেশ কিছুদিন থেকে ভূরাজনৈতিক নানা ইস্যুতে সৌদি আরবের সাথে দ্বন্দ্ব চলছে আরব আমিরাতের। ওপেকে যেহেতু সৌদি আরবের প্রভাব বেশি, আরব আমিরাতের তা পছন্দ ছিল না, ফলে এই জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। আরব আমিরাতের এই সিদ্ধান্ত নিছক তেল উৎপাদনের সাথে জড়িত নয়। গত কয়েক বছর ধরে সৌদি আরবের সাথে তাদের যে দ্বন্দ্ব চলছিল সেটারই আরেকটা প্রকাশ। দীর্ঘদিন ধরেই আরব আমিরাত সৌদি আরবকে পাশ কাটিয়ে উপসাগরীয় দেশ এবং মধ্যপ্রাচ্যের নীতি নির্ধারক হওয়ার চেষ্টা করছিল। এক্ষেত্রে সবচেয়ে বেশি সমর্থন পেয়ে আসছিল ইসরায়েলের, কিন্তু আরব আমিরাত অন্য আরব দেশগুলোর উপর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। তা না পেরে ওপেক থেকে বেরিয়ে আসার অজুহাত খুঁজছিল। ইরান যুদ্ধ তাদের হাতে সেই অজুহাত তুলে দিয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন আরব আমিরাত ওপেক থেকে বেরিয়ে গেলে জ্বালানি তেলের দাম এই মুহূর্তে ব্যাপকভাবে কমে যাবে এমনটা নয়। ইরান সংকট যতদিন সমাধান না হবে ততদিন পর্যন্ত অস্থিরতা থাকবে, কারণ হরমুজ প্রণালী পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত তেলের বাজার অস্থির থাকবে, কারণ উৎপাদন বাড়লেও তা পরিবহন করা সম্ভব হবে না। আরব আমিরাত যদি উৎপাদন এখন বাড়ায় তাতেও সেগুলো বিভিন্ন দেশে পৌঁছানো সম্ভব হবে না। তবে দীর্ঘমেয়াদে এই ধরনের বড় সিদ্ধান্তের প্রভাব পড়বে। আরব আমিরাত তেল উৎপাদন বাড়িয়ে বা কমিয়ে ওপেক বা সৌদি আরবের নেয়া যে কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবে। ওপেক প্লাস জোট সাধারণত বিশ্ববাজারে তেলের দাম ধরে রাখতে তেলের উৎপাদন কমিয়ে রাখে। সংযুক্ত আরব আমিরাত গত কয়েক বছরে তাদের তেল উৎপাদন সক্ষমতা বাড়াতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তারা চায় আরও বেশি তেল উৎপাদন ও বিক্রি করতে, কিন্তু ওপেকের নির্ধারিত সীমার কারণে সেটি তারা পারছে না। এই উৎপাদন সীমা নিয়ে সৌদি আরবের সাথে এর আগেও মতবিরোধ হয়েছে। উপসাগরীয় দেশগুলো থেকে যখন জ্বালানি পরিবহন সীমিত হয়ে গেছে, সে সময় আরব আমিরাতের এই সিদ্ধান্তের পেছনে ইরান যুদ্ধের দ্বন্দ্ব কাজ করছে। ইসরায়েলের সাথে মিলে আরব আমিরাত ইরানে বড় আকারের সামরিক অভিযানের পক্ষে। অপরদিকে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো চায় যে কোনো উপায় যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালী চালু করা। সৌদি আরব এক্ষেত্রে নমনীয় নীতি গ্রহণ করেছে। এর প্রতিশোধ নিতে চায় আরব আমিরাত।
আরব আমিরাতের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সৌদি আমিরাত সম্পর্ক আরও খারাপের দিকে যাবে। উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসি আরও দুর্বল হবে, এমনকি ওপেকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। জিসিসির মধ্যে আরব আমিরাত এখন একা হয়ে গেল। এর ফলে আরব আমিরাতের সাথে আমেরিকা ইসরায়েলের সম্পর্ক আরও দৃঢ় হবে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন আরব আমিরাতের এই মুহূর্তে এই নাটকীয় সিদ্ধান্তের পেছনে ইসরায়েলের স্বার্থ প্রাধান্য পাবে। ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চললেও তা এখন বড় ধরনের সাফল্য পায়নি। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই পক্ষ নীরবে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আছে। ইসরায়েল চায় যে কোনো সময় ইরানে হামলা চালাতে, নতুন করে যুদ্ধ শুরু করতে। ইসরায়েলের এই নীতির জোরালো সমর্থক হচ্ছে আরব আমিরাত। সৌদি আরব চীনের মধ্যস্থতায় ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার যে পথে হাঁটছে তা অব্যাহত রাখার পক্ষপাতী। সৌদি আরবের দিক থেকে ইরানকে সে ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে। ইরানের সাথে যখন যুদ্ধ চলছিল তখন সৌদি আরবে তুলনামূলকভাবে কম ইরানি মিসাইল ও ড্রোন আঘাত এনেছে। মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালালেও সৌদি তেল স্থাপনায় বড় ধরনের কোনো হামলা হয়নি। পাকিস্তানের মধ্যস্থতায় যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলছে তাতেও রয়েছে সৌদি আরবের সমর্থন। এই মধ্যস্থতার উদ্যোগ নেয়ায় পাকিস্তানের উপর চাপ প্রয়োগ করে ঋণের অর্থ ফেরত চেয়েছে আরব আমিরাত। অপরদিকে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে সৌদি আরব। বিশ্লেষকরা মনে করেন আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে আমিরাত ইসরায়েলের সাথে সম্পর্ক অনেক বেশি গভীর করেছে। অপরদিকে সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্তে এখনও সতর্কতা অবলম্বন করছে। ইসরায়েলের এখন লক্ষ্য হচ্ছে ইরানের বিপক্ষে সব উপসাগরীয় দেশগুলোকে এক করা। অপরদিকে আরব আমিরাতের লক্ষ্য হচ্ছে আরব দেশগুলোর নেতা হওয়া, যা কোনোভাবে মেনে নিতে রাজি নয় সৌদি আরব। আঞ্চলিক নানা ইস্যুতে সৌদি আরবের সাথে আরব আমিরাতের দ্বন্দ্ব এখন তীব্র। ইয়েমেন ও সুদানে দুই দেশ পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে। এই দুই দেশের বিরোধের সবচেয়ে বড় জায়গা। সৌদি আরব চায় ইয়েমেনের অখণ্ডতা বজায় রেখে হুথিদের দমনে একটি স্থিতিশীল সরকার। আমিরাত ইয়েমেনের দক্ষিণে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে সমর্থন দিয়েছিল, যাদের লক্ষ্য ছিল দক্ষিণ ইয়েমেনকে আলাদা করা। এই নিয়ে 2025 সালের শেষে সৌদি ও আমিরাতি সমর্থিত বাহিনীর মধ্যে সরাসরি সংঘর্ষও ঘটে, যার ফলে পরবর্তীতে চাপের মুখে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বিলুপ্ত ঘোষণা করতে হয়। সুদান ও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রভাব বিস্তার দ্বন্দ্বে লিপ্ত। দুই ভিন্ন পক্ষকে সমর্থনের মাধ্যমে এক ভয়াবহ প্রক্সি যুদ্ধ রূপ নিয়েছে। আমিরাত সরাসরি জেনারেল মোহাম্মদ হামাদান দাগালো হেমেতির নেতৃত্বাধীন আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সমর্থন দিচ্ছে। সৌদি আরব সুদানের সরকারি সেনাবাহিনী, সুদান আর্মার্ড ফোর্স এবং জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের পক্ষ নিয়েছে। এসব দ্বন্দ্বের পেছনে রয়েছে লোহিত সাগরের উপর নিয়ন্ত্রণ। সৌদি আরব তাদের ভিশন 2030 অংশ হিসেবে লোহিত সাগর উপকূলে বিশাল পর্যটন ও অর্থনৈতিক প্রকল্প হাতে নিয়েছে। তারা চায় না সুদানের উপকূলে আমিরাত সমর্থিত কোনো গোষ্ঠী বা অন্য কোনো বিদেশি শক্তির ঘাঁটি তৈরি হোক। অন্যদিকে আমিরাত পূর্ব আফ্রিকা এবং লোহিত সাগরের বন্দরে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে চায়। সুদানে হেমিতির বিজয় আমিরাতের এই কৌশলগত লক্ষ্য পূরণে সহায়ক হবে। ইরান প্রশ্নেও সৌদি আরব যেখানে আঞ্চলিক স্থিতিশীলতা এবং কূটনীতিকে অগ্রাধিকার দিচ্ছে, আরব আমিরাত সেখানে সামরিক জোট ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে পুরোপুরি কোণঠাসা করার নীতি গ্রহণ করেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।